মানবজাতি এবং এলিয়েনদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়, যেখানে এলিয়েনরা তাদের উন্নত প্রযুক্তি, শারীরিক সক্ষমতা এবং প্রখর বুদ্ধির সাহায্যে মানবজাতিকে হারিয়ে দেয়। তারা সমগ্র পৃথিবী দখল করে নিয়েছে। এই সবকিছু কিভাবে ঘটল এবং এরপরে কি ঘটবে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। শুরুতেই আমরা আমেরিকান সৈন্যদের দেখি তারা সামনে এগোতে থাকে এবং তাদের পথে আসা সকল শত্রু সৈন্যকে হত্যা করতে থাকে। এমনকি তারা বোমা ব্যবহার করে একটি ভবনে আক্রমণ করে প্রবেশপথ তৈরি করে। কেউ কেউ ভেতরে প্রবেশ করে আর স্নাইপাররা শত্রুদের মারার জন্য পজিশন নেয়। যখন তারা ভবনের ভেতরে প্রবেশ করে তখন তারা শত্রুদের একটি পুরো দলের মুখোমুখি হয়, যাদেরকে তারা গুলি করে মুহূর্তের মধ্যে মেরে ফেলে। এই ভবনের প্রায় সকল শত্রু নিহত হয়, কিন্তু তাদের যুদ্ধ শেষ হয়নি। তারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আরও অনেক শত্রু সামনে চলে আসে। শত্রুদের বিশাল সংখ্যার কারণে আমেরিকান সৈন্যদের জয়লাভ করা অত্যন্ত কঠিন মনে হচ্ছিল, কিন্তু তারা তবুও প্রচণ্ডভাবে যুদ্ধ চালিয়ে যায়। তারা প্রচুর গুলি চালায় এবং এই প্রক্রিয়ায় তাদের একজন সৈন্য মারা যায়। এই দলটিকে শেষ করার সাথে সাথেই শত্রুদের আরও একটি দল এসে পৌঁছায়। এটি দেখে দলের নেতা সাহায্যের জন্য বেস ক্যাম্পে যোগাযোগ করে। যুদ্ধ চলাকালীন হঠাৎ আকাশে একটি লাল আলো দেখা যায়। প্রতি সেকেন্ডে এই আলো আরও তীব্র হতে থাকে। সৈন্যরা বিস্মিত হয় এবং শত্রু ও আমেরিকান উভয় সৈন্যই এই আলো দেখতে বাইরে বেরিয়ে আসে। হঠাৎ সেই লাল আলো সাদা আলোতে রূপান্তরিত হয় এবং বিদ্যুতের মতো গর্জন শুরু করে। এই বজ্রপাতের মতো বৈদ্যুতিক ঝাঁকুনিগুলো সৈন্যদেরকে তুলে আকাশের দিকে নিয়ে যেতে শুরু করে এবং দৃশ্যটি কেটে যায়। একটি নতুন দৃশ্যে এই সকল মানুষকে কাচের পাত্রে বন্দি অবস্থায় দেখানো হয়। আমরা বুঝতে পারি যে এই মানুষগুলোকে কোনো এক পরীক্ষার জন্য ভিনগ্রহীরা অপহরণ করেছে। সৈন্যদের তাদের জীবনের শেষ মুহূর্ত, তাদের শেষ যুদ্ধ পুনরায় অনুভব করানো হয়। হঠাৎ সৈন্যদের ধারণকারী মেশিনগুলো বন্ধ হয়ে যায় এবং কাঁচ ভেঙে যায়। সকল সৈন্য মেশিনগুলো থেকে বেরিয়ে আসে। প্রথম দিকে তারা বুঝতে পারে না যে তাদের সাথে কি হয়েছে বা তারা কোথা থেকে বেরিয়ে এসেছে। তারা যে তরল পদার্থের মধ্যে দাঁড়িয়েছিল তা তাদের শরীরেও প্রবেশ করেছিল। কাশতে কাশতে তারা শরীর থেকে সেই তরল বের করে। তাদের শরীরে তখনও তরল লেগেছিল। তখন একজন সৈন্য বলে, এটা শুধু তরল, 1-2 মিনিটের মধ্যে এটা আমাদের শরীর থেকে শুকিয়ে যাওয়া উচিত। সবাই অবাক হয়ে তার দিকে তাকায় এবং সে নিজেও হতবাক যে সে এই তরল সম্পর্কে কিভাবে জানে। তার মনে পড়ে যে তার অতীত জীবনে সে এই তরল সম্পর্কে কখনো পড়েনি, শোনেনি বা দেখেনি। তাদের অবস্থান নিয়ে বিভ্রান্ত হয়ে সে বলে, আমার মনে হয় আমাদের রুশ বা চীনারা অপহরণ করেছে। এই স্থাপনাটি অদ্ভুত দেখতে এবং কিছু মেশিনের ওপর অদ্ভুত লেখা ছিল। অন্য একজন ব্যক্তি উল্লেখ করে যে এই লেখাগুলো পৃথিবীর কোনো পরিচিত ভাষার নয়। সকলের বিস্ময় জাগিয়ে একজন সৈন্য একটি মেশিনে লেখাগুলো পড়তে সক্ষম হয়। লেখাগুলোতে সৈন্যদের নাম, তাদের উৎস এবং একটি মন্তব্য ছিল যে সকল মানুষকে উদ্ধার করা হয়েছে। তারা এটি সহজে বিশ্বাস করতে পারে না। যে সৈন্যটি লেখাগুলো পড়েছিল সেও মনে করতে পারে না যে কিভাবে সে এই ভাষাটি শিখল। তাদের শেষ মনে ছিল যে তারা রাস্তায় যুদ্ধ করছিল, কিন্তু এখন যখন তারা তাদের বন্দুকগুলো দেখে তখন সেগুলো সম্পূর্ণরূপে লোড করা, যেন ব্যবহারই করা হয়নি। এরপর তাদের নেতা সকলকে বলে, আমাদের এখান থেকে পালাতে হবে। সামনে এগোতে গিয়ে তারা একটি দরজা দেখতে পায় যা বোতাম চাপলেও খোলে না। কোনো উপায় না পেয়ে তারা সবাই মিলে শক্তি প্রয়োগ করে এবং দরজাটি জোর করে খুলতে সক্ষম হয়। অন্যদিকে তারা দেখতে পায় অনুরূপ আরও একটি দরজা। সৌভাগ্যবশত তারা একটি বাতাস চলাচল করার ভেন্ট দেখতে পায়। তারা মনে করে যে ভেন্টের অন্য পাশে পালানোর অন্য কোনো পথ থাকতে পারে। তারা একটি টর্চ হাতে কায়েলকে ভেন্টের ভেতরে পাঠায়। কায়েল ভেন্টের অন্য পাশে একটি খোলা জায়গা খুঁজে পায় যা আপাতত নিরাপদ মনে হয় এবং কোনো শত্রু নেই।
সে তার দলকে তার সাথে যোগ দিতে ডাকে। যখন তারা এই নতুন জায়গাটি তদন্ত শুরু করে তখন তারা দেয়াল এবং দরজার কাছে বড় নখের আঁচড়ের দাগ লক্ষ্য করে। মনে হচ্ছিল যেন একটি বিশাল দানবকে এখানে বন্দী করে রাখা হয়েছিল এবং সে এখান থেকে বেরোনোর জন্য অনেক চেষ্টা করেছিল। Yeah, I've heard of places like this. Big old massive prisons underwater they keep. একজন সৈন্য পরামর্শ দেয়, আমার মনে হয় আমরা একটি গোলকধাঁধায় আছি এবং এই গোলকধাঁধাটি অবশ্যই পানির নিচে কোনো কারাগারের ভেতরে তৈরি করা হয়েছে। তাদের আলোচনার সময় তারা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সেদিকে এগোয়। পথে তারা রক্তের ধারা দেখতে পায় এবং আরও সামনে গিয়ে অনেক সিস্টেমের সুইচ বন্ধ করা অবস্থায় দেখতে পায়। এর ফলে তারা বুঝতে পারে যে এই সুইচগুলো বন্ধ থাকার কারণেই তারা তাদের বন্দিদশা থেকে পালাতে সক্ষম হয়েছিল। তারা সামনে এগোতে থাকে। একটি রুমে তারা অনেক ছবি দেখতে পায়। যখন তারা লুকিয়ে শত্রুদের খুঁজছিল হঠাৎ সৈন্যদের মুখে রক্তের ফোঁটা পড়ে। তারা উপরে তাকিয়ে আঁতকে ওঠে কারণ সেখানে মানুষের মৃতদেহ ঝুলছিল। পরের রুমটির অবস্থাও প্রায় একই রকম ছিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলোর মধ্যে তারা একজন মেয়েকে বাঁধা অবস্থায় খুঁজে পায়। সে জীবিত ছিল। তারা মেয়েটিকে সাহায্য করে এবং তাকে মুক্ত করে। তার নাম রাভি। ঠিক তখনই একটি ভিনগ্রহী দানব তাদের আক্রমণ করে। এটি তার বড় থাবা দিয়ে একজন সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অন্য সকল সৈন্য আত্মরক্ষার জন্য ছুটে পালায়। পেছনের রুমে একজন সৈন্য একটি অদ্ভুত অস্ত্র খুঁজে পায়। এদিকে অন্য রুমে তারা তখনও তাদের সাধারণ বুলেট দিয়ে প্রাণীটিকে মারার চেষ্টা করছিল, কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ছিল না। প্রাণীটি সহজেই ৩ জন সৈন্যকে নিচে ফেলে দেয় এবং অক্ষম করে দেয়। প্রথম সৈন্যটি তখন তার নতুন অস্ত্র দিয়ে দানবটিকে আক্রমণ করে, কিন্তু এটিরও খুব কম প্রভাব পড়ে। প্রাণীটি তার ঘাড় ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তার হাত থেকে অস্ত্রটি পড়ে যায়। সুযোগ বুঝে অন্য একজন সৈন্য অস্ত্রটি তুলে নেয়, লোড করে এবং দানবটির দিকে দৌড়ায়। সে সেই বন্দুক দিয়ে দানবটিকে আক্রমণ করে এবং অবশেষে দানবটি নিচে পড়ে যায়। তারা সবাই ভিনগ্রহীটির চারপাশে জড়ো হয়, মনে করে সে মারা গেছে, কিন্তু হঠাৎ সে উঠে দাঁড়ায়। সে কেবল আহত হয়েছিল। সে তাদের ক্ষতি করার আগেই রাভি পেছন থেকে এসে তার চোখে গুলি করে তাকে মেরে ফেলে। এরপর রাভি কিছু একটা বলে এবং চলে যায়। সৈন্যরা তার ভাষা বুঝতে পারে না, কিন্তু তারা বুঝতে পারে যে সে তাদের অনুসরণ করতে বলছে। তাদের মধ্যে অনেকেই তাকে অনুসরণ করতে শুরু করে। কিছু সৈন্য যারা তাদের আহত সঙ্গীকে সাহায্য করার জন্য পেছনে ছিল, তারা দেখে যে সে মারা গেছে। রাভিকে অনুসরণ করার সময়ে একজন সৈন্য লক্ষ্য করে যে সে রাভির ভাষা বুঝতে পারছে। যে ভাষা সে জীবনে কখনো শেখেনি তা সে কিভাবে জানে তা নিয়ে সে বিভ্রান্ত হয়। মজার ব্যাপার হলো রাভিও ইংরেজি বলতে শুরু করে, যদিও সে আগে কখনো ইংরেজি বলেনি। তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার আগেই তারা আরও অনেক দানবের মুখোমুখি হয়। তারা তাদের লেজার গন দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু লেজার গনটি কেবল জ্যাজের কাছেই ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে পালানোই শ্রেয়। লেজার ফায়ারের কারণে একজন সৈন্য পড়ে যায়। অন্য একজন সৈন্য তাকে তুলে ধরার সাহায্য করে এবং পালানোর চেষ্টা করে। একজন লোক তাদেরকে আড়াল করার জন্য পেছনে থেকে যায়, বারবার দানবদের উপর গুলি চালাতে থাকে যাতে তারা অন্যদের কাছে পৌঁছাতে না পারে। গুলি করতে করতে তারা অন্য একটি করিডোরে পৌঁছায় যেখানে রাভি একটি লিভার খুঁজে পায়। সে লিভারটি সরিয়ে দেয় এবং যে দরজা দিয়ে দানবগুলো আসছিল তা বন্ধ হয়ে যায়। এখন লিভারটি অন্য দিক থেকেও সরানো যেতে পারত, তাই রাভি এটিকে ছুরি দিয়ে জ্যাম করে দেয় যাতে দরজাটি আর কখনো না খোলে। প্রাণীগুলো দরজাটিতে ক্রমাগত আঘাত করতে থাকে যেন তারা এটিকে ভেঙে ফেলবে। কায়েল জানে যে তারা বেশিক্ষণ দরজার পেছনে লুকিয়ে থাকতে পারবে না, তাই তারা পালানোর অন্য পথ খোঁজে। তারা উপর থেকে ঝুলে থাকা কেবল দেখতে পায় এবং সেগুলো বেয়ে উপরে উঠে একটি ভেন্টে পৌঁছায়। শেষ সৈন্যটি তখনও পেছনে ছিল, দলটিকে কাভার দিচ্ছিল। এই সময়ের মধ্যে দানবগুলো দরজা ভেঙে ফেলেছে। শেষ সৈন্যটি তাদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। সে তার বন্দুক ধরে ভেন্টের উপরে উঠতে শুরু করে। সে তার বন্ধুদের সাথে যোগ দেওয়ার আগেই একটি দানব তার পা ধরে তাকে টেনে নামিয়ে দেয়।
অন্য একটি দানব সেই ভেন্টে প্রবেশ করে যেখানে বাকিরা ছিল। কায়েল তার লেজার গান ব্যবহার করে দানবটির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। অবশেষে তারা ভেন্টুতে ভেলে অন্য একটি রুমে পৌঁছাতে সক্ষম হয়। এই সময়ে তারা তাদের দুই সঙ্গীকে হারানোর জন্য খুব দুঃখিত ছিল। তারা একে অপরের উপর রাগ ঝাড়তে থাকে। একজন সৈন্য তো জিজ্ঞেসও করে বসে, তুমি ওই লেজার গান চালাতে শিখলে কিভাবে? কথা বলার সময় রাভি তাদের বলে যে সে মনে করে তারা কেবল ভিনগ্রহীদেরই মোকাবেলা করছে না এবং তাদের একটি নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। ন্যাশ তখনও খুব আতঙ্কিত এবং ভয় পাচ্ছিল। রুডি তাকে শান্ত হতে এবং সাহসী হতে বলে। যখন তারা তর্ক করছিল, রাভি তাদের বলে লড়াই বন্ধ করে এগিয়ে যেতে, কারণ ভিনগ্রহীরা জেনে গেছে যে তারা সেখানে আছে এবং শীঘ্রই তাদের পিছু নেবে। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই চলতে থাকতে হবে এবং একটি নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে। সে ধারণা করে যে পুরো স্থাপনাটিতে মোশন সেন্সর লাগানো আছে যা তাদের ট্র্যাক করে। সে আরও সন্দেহ করে যে ভিনগ্রহীরা মানুষকে খাদ্য হিসেবে ব্যবহার করছে। তারা সামনে এগোয়। তারা একটি দরজা পেরিয়ে একটি ব্রিজ পার হয় যেখানে অনেক আলোগুলি লাগানো ছিল, যা জায়গাটিকে একটি অন্ধকূপের মতো দেখাচ্ছিল। তারা লক্ষ্য করে যে যা তারা আলো ভাবছিল সেগুলো আসলে সিলিন্ডার যার মধ্যে মানুষের মৃতদেহ রাখা আছে। একজন ঝুণ্য ইঙ্গিত করে যে এগুলো হলো স্লিপার, যা মৃতদেহের জন্য নয় বরং জীবিত, ঘুম পাড়িয়ে রাখা মানুষের জন্য ব্যবহৃত হয়। তারা এগিয়ে যায় এবং এমন একটি এলাকায় পৌঁছায় যেখানে অনেক বড় কন্টেনার রয়েছে। রাভি তাদের বলে যে এই কন্টেনারগুলোতে ভিনগ্রহীরা পৃথিবী থেকে চুরি করা জিনিস রেখেছে। সৈন্যটি বলে ভালো যে ভিনগ্রহীরা এখনও আমাদের আক্রমণ করেনি। অন্য একজন সৈন্য পরামর্শ দেয় যে ভিনগ্রহীরা হয়তো কৌশল করছে তাদের এই কন্টেনারগুলোতে প্রলুব্ধ করার জন্য। দুই সৈন্যই একমত হয় যে নিজেদের সুরক্ষিত রাখার একমাত্র উপায় হল ভিনগ্রহীদের সাথে যুদ্ধ শুরু করা এবং তাদের নিজেদের দিকে আকর্ষণ করা। Relax, bro. I'll do it. রাভি তাদের এই সিদ্ধান্তর সাথে একমত হয় না। তার আপত্তি সত্ত্বেও একজন সৈন্য হলওয়েতে গিয়ে গান গাইতে শুরু করে যাতে ভিনগ্রহীরা জানতে পারে মানুষ কোথায় আছে। তার এমন করার সাথে সাথেই অনেক ভিনগ্রহী এসে পারে। সে গুলি চালিয়ে আড়াল নিতে সক্ষম হয়। এখন তাদের সামনে অনেক ভিনগ্রহী, তাই সে এবং অন্য সৈন্যরা তাদের লেজার গান দিয়ে আক্রমণ করতে শুরু করে। যদিও জ্যাজের বন্দুকের তাদের উপর কোনো প্রভাব ছিল না, তবে এই আক্রমণগুলো কেবল তাদের রাগান্বিতই করে তোলে। ভিনগ্রহীরা তাদের তাড়া করে কন্টেনারগুলোর কাছে এলে রুডি, যে ওপরে লুকিয়েছিল, লেজার গানকে স্নাইপার হিসাবে ব্যবহার করে এক এক করে অনেক ভিনগ্রহীকে গুলি করে মেরে ফেলে। বাকিদেরকে নিচে লুকিয়ে থাকা লোকেরা গুলি করে মারে। তারা মনে করে যে তাদের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু হঠাৎ ভিনগ্রহীদের একটি নতুন দল এসে পৌঁছায়। তারা আবারও আক্রমণ শুরু করে, কিন্তু এবার তাদের কোনো অস্ত্রই কাজ করে না, এমনকি লেজার গানও নয়, কারণ ভিনগ্রহীরা এখন একটি অদৃশ্য ঢাল নিয়ে এসেছে। তাদের কাছে এখন হয় লড়াই করা বা পালানো ছাড়া আর কোনো উপায় নেই জেনে সবাই পালাতে শুরু করে। ন্যাশ কন্টেনারগুলোর ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে তার দলের সাথে যোগ দেয়। তারা কন্টেনারগুলোর মাঝখান দিয়ে লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময়ে একজন ভিনগ্রহী জায়েজকে দেখতে পায় এবং তার কোমরে গুলি করে। জায়েজ ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গীকে নিহত হতে দেখে ন্যাশ রাগে উন্মত্ত হয়ে ওঠে এবং জায়েজকে যে ভিনগ্রহীটি মেরেছিল তার মাথায় তার লেজার গান দিয়ে আক্রমণ করে, সেই ভিনগ্রহীটিকেও মেরে ফেলে। তারা অন্য একটি করিডোরে দৌড়ায়। ন্যাশ তখনও পেছন থেকে তাদের কভার দিচ্ছিল। ঠিক তখনই রাভি সেই লিভারটি খুঁজে পায় যা একটি দরজা বন্ধ করতে পারে। তারা একটি দরজা বন্ধ করে, কেবল অন্য দিক থেকে ভিনগ্রহীদের আরেকটি দল তাদের পিছু নেয়। পালানোর জন্য তারা দেয়ালের একটি সুড়ঙ্গ ব্যবহার করে এবং নিচে স্লাইড করে যায়। নিচের এলাকাটি মানুষের মাংস এবং হাড়গোড়ে ঢাকা ছিল এবং দুর্গন্ধ এত বেশি ছিল যে কিছু সৈন্য বমি করে ফেলে। ন্যাশ যখন আতঙ্কিত হতে শুরু করে তখন অন্য সৈন্যরা তাকে বকা দেয়। এত শব্দ শুনে একজন মহিলা ওপর থেকে তাদের ডাকেন। তারা উপরে তাকিয়ে অবাক হয়ে দেখে যে সে রাভির মা। তিনি তাদের উপরে নিয়ে আসার জন্য একটি দড়ি নামিয়ে দেন। রাভি প্রথমে উপরে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে। অন্যান্য সৈন্যরা অবাক হয়ে দেখতে থাকে।
রাভির মা একজন সৈন্যের পোশাক পরিহিত ছিলেন, যা প্রকাশ করে যে তারা দুজনেই রুশ সৈন্য। কিন্তু বর্তমানে তারা দুটি দেশের মধ্যে যুদ্ধ করছে না, তারা মানুষ ও ভিনগ্রহীদের মধ্যে যুদ্ধ করছে, তাই তারা সবাই এক দল। রাভির মা তাদের সেন্সর এড়ানোর জন্য অন্য একটি এলাকার মধ্য দিয়ে নিয়ে যায়। একটি হ্যাজ ব্যবহার করে তিনি তাদের ২০ মিনিটের পথে নিয়ে আসেন, যেখানে তারা দেখে যে সমস্ত দেওয়াল সুন্দরভাবে সজ্জিত। A few hours. এখানে তারা রাভির মাকে বলতে শুরু করে যে কিভাবে তারা তাদের শেষ যুদ্ধের সময় হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল এবং জলের জারগুলোর মধ্যে জেগে ওঠে। অন্য ব্যাখ্যা করে যে সেটি ছিল ট্রফি রুম। তিনি তাদের বলেন যে মেশিন বন্ধ না হলে তারা কখনোই পালাতে পারত না। তিনি বলেন যে তাকেও অপহরণ করা হয়েছিল এবং তখন থেকে তিনি সময়ের ধারণা হারিয়ে ফেলেছেন। তবে তিনি অনুমান করেন যে তিনি প্রায় ২০ থেকে ৩০ বছর ধরে এখানে আছেন। এই মুহূর্তে তারা বুঝতে পারে যে রাভি, যে তাদের সাথে লড়াই করছিল, এই ঘাঁটির ভেতরেই জন্মগ্রহণ করেছে। অন্য তাদের বলে যে এই জায়গাটি এক ধরনের কারাগার এবং তারা যে প্রাণীদের মুখোমুখি হচ্ছে তারা আসলেই ভিনগ্রহী। Have a device which allows them to hardwire into us. তিনি বলেন যে ভিনগ্রহীদের মানুষই পৃথিবীতে ডেকে এনেছিল, যারা ভেবেছিল যে তারা বন্ধুত্বপূর্ণ হবে। কিন্তু ভিনগ্রহীরা এখানে আসার সাথে সাথেই সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে। তারা প্রথমে পৃথিবীতে আসে এবং বিশ্বের প্রধান সামরিক বাহিনীর সামরিক কৌশল পরিকল্পনাকারীদের অপহরণ করে। তারা তাদের মস্তিষ্কের সাথে একটি বিশেষ যন্ত্র যুক্ত করে, এটা জানার জন্য যে মানুষ একে অপরের সাথে কিভাবে লড়াই করে। তিনি তাদের জানান যে তারাও বছরের পর বছর ধরে এই মেশিনগুলোতে বন্দী ছিল। তারা যে যুদ্ধের কথা মনে করছে তা বাস্তব ছিল না। ভিনগ্রহীরা তাদের মনকে অধ্যয়ন করার জন্য তাদের মনে একটি খেলা চালাচ্ছিল যে মানুষ কিভাবে লড়াই করে। এই অধ্যয়নের কারণেই ভিনগ্রহীরা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো বিশ্বকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল। And how do you know this? My gift. I can hear them. তাদের মস্তিষ্কের সাথে যুক্ত যন্ত্রটি ছিল দ্বিমুখী। ঠিক যেমন এটি তাদের মন পড়ত, তেমনি এটি তাদের মনে কিছু তথ্যও আপলোড করত। এই কারণেই তারা হঠাৎ বিভিন্ন ভাষা এবং লড়াইয়ের নতুন নতুন কৌশল জানতে পেরেছে। অন্য ব্যাখ্যা করে জানায় যে তিনিও প্রথমে অন্য মানুষের মতো স্লিপিং চেম্বারে ছিলেন। তার সঙ্গীরা তাকে পালাতে সাহায্য করেছিল এবং যদিও তারা সবাই মারা গিয়েছিল, তিনি এখনও পর্যন্ত লুকিয়ে থেকে বেঁচে থাকতে সক্ষম হয়েছেন। তিনি জানেন যে ভিনগ্রহীরা এরপর কি করতে চায়। তারা সকল মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছে এবং বর্তমানে তারা তাদের গ্রহের সাথে পুনরায় যোগাযোগ স্থাপনের জন্য কাজ করছে। যদি তারা এতে সফল হয় তবে আরও অনেক ভিনগ্রহী এখানে আসবে এবং লড়াই করা আরও কঠিন হয়ে যাবে। তাদের কেবল কোনোভাবে এই কাজটি থেকে তাদের থামাতে হবে। She's still alive. ন্যাশ তার পরিবারের একটি ছবি দেখতে দেখতে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা তো আর বাড়িতে যেতে পারব না, তাহলে কেন না বাকি মানবজাতির জন্য কিছু ভালো করা যাক। তার কথা শুনে এবং তার মেয়ের ছবি দেখে সকলেরই তাদের সন্তানদের কথা মনে পড়ে, যাদের বয়স এখন প্রায় ৪০ বছর হয়েছে। এরপর তারা তাদের অভিযান শুরু করে। অন্য অবশিষ্ট সৈনিকদের পরিকল্পনা সম্পর্কে জানায় এবং গণনা করে যে প্রায় ২৪ জন ভিনগ্রহী অবশিষ্ট আছে এবং প্রায় ২৪ জন টপ ডেকে আছে, যারা অন্যদের চেয়ে বেশি বিপজ্জনক। তারা ওপরে যেতে পারে, কিন্তু সেন্সরগুলো সঙ্গে সঙ্গে তাদের শনাক্ত করবে। তাদের একমাত্র বিকল্প হবে লড়াই করা। অন্যের কাছে কিছু বিস্ফোরক ছিল। তারা একটি পরিকল্পনা তৈরি করে এবং ওপরে উঠতে শুরু করে। অন্য এবং রুডি টপ ডেকে যায়, আর বাকিরা ভিনগ্রহীদের মনোযোগ অন্যদিকে সরানোর পরিকল্পনা করে। প্রথমে কায়েল টপ ডেকে যায় এবং দেখে যে সেখানে দুজন ভিনগ্রহী পাহারা দিচ্ছে। সে একটি সেন্সর দেখতে পায় যা ইতিমধ্যেই কাগজ দিয়ে ঢাকা ছিল এবং অন্যটি গুলি করে ভেঙে দেয়। ঠিক তখনই ভিনগ্রহীরা মানুষের গতিবিধি সম্পর্কে সতর্ক হয়ে যায়। সকল ভিনগ্রহী তাদের দিকে ছুটে আসে এবং সৈনিকরা দ্রুত তাদের মুখোমুখি হয়। তারা ভিনগ্রহীদের হত্যা করতে শুরু করে এবং একজন মৃত ভিনগ্রহীর ঢাল নিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।
তারা গুলি করতে করতে করিডোরগুলোতে লুকিয়ে যায়। ভিনগ্রহীরা তাদের দলের অর্ধেককে অন্যদিকে পাঠিয়ে দেয়, কারণ তারা সেখানেও মানুষের উপস্থিতির আশঙ্কা করছিল। যিনি অন্যদিকে বোমা স্থাপন করছিলেন, তিনি ভিনগ্রহীদের আসার আওয়াজ শুনতে পান। তিনি অন্যদের সতর্ক করেন। যে সৈন্যরা ভিনগ্রহীদের মোকাবিলা করছিল, তাদের পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না। একজন সৈন্য একটি লেজার গান দিয়ে ভিনগ্রহীদের উপর গুলি চালাতে শুরু করে। অনেক ভিনগ্রহী মারা যায়, কিন্তু তার লেজার গান কাজ করা বন্ধ করে দেয়। সে তার পুরনো বন্দুক তোলে, কিন্তু এখন সে ভিনগ্রহীদের সামনে দুর্বল এবং তারা তাকে তুলে নিয়ে সিলিংয়ের বিরুদ্ধে আছড়ে ফেলে। পেছনের করিডরে সবাই দরজা বন্ধ করে দিয়েছে। রুডি তার হাতে ধরা বোমাটির বিস্ফোরণ ঘটায় এবং ভিনগ্রহীদের সাথে সেখানেই মারা যায়। এখন অন্যদিকেও ভিনগ্রহীরা এসে গেছে এবং ঢাল ছাড়া মানুষ তাদের সাথে কার্যকরভাবে লড়াই করতে পারে না। একজন ভিনগ্রহী রাভির মাকে আক্রমণ করে। রাভিকে একপাশে ছুঁড়ে ফেলা হয় এবং ন্যাশ তাকে একটি দিকে নিয়ে যায়। তখন অন্য তার কোমরের বোতাম চেপে দেয়, যার কারণে পুরো চেম্বারটি ভেঙে নিচে পড়ে যায়। ন্যাশ রাভিকে একটি নালির মধ্যে লুকিয়ে রাখে। তারপর ন্যাশ এগিয়ে আসে এবং রাভি থেকে সকল ভিনগ্রহীর মনোযোগ সরানোর জন্য আবার গান গাইতে শুরু করে। তার পথে আসা সকল ভিনগ্রহীকে সে তার অস্ত্র দিয়ে হত্যা করে। কিন্তু এখন একটি ভিনগ্রহীর দল তাকে ঘিরে ধরে। সে প্রথমে বোমা ব্যবহার করে ভিনগ্রহীদের উড়িয়ে দেওয়ার কথা ভাবে এবং তারপর সে উপলব্ধি করে, যদি মরতেই হয় তবে লড়াই করে মরব না কেন। সে সকলের ওপর গুলি চালাতে শুরু করে এবং তাদের সবাইকে মেরে ফেলে। এদিকে নীরবতা শুনে বাইরে আসে রাভি, কেবল একজন ভিনগ্রহীর মুখোমুখি হতে। অন্যদিকে যে সৈনিকটি সকল ভিনগ্রহীকে মেরেছিল, সে অনেক মানুষসহ একটি জেল খুঁজে পায়। সে তাদের মুক্ত করার আগেই একজন প্রহরী তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর সে স্বপ্ন দেখে যে তার মেয়ে পৃথিবীতে আনন্দের সাথে খেলছে। তখন ভিনগ্রহীরা তাকে অপহরণ করে। এটি তাকে জাগিয়ে তোলে। সে নিজেকে একটি জেল কোষে খুঁজে পায় এবং তার উল্টো দিকের কোষে কায়েল ছিল। ভিনগ্রহীরা তাদের দুজনকেই এখানে নিয়ে এসেছিল। কায়েল জেগে ওঠে, কিন্তু একজন ভিনগ্রহী এসে তার ঘাড় ধরে তাকে টেনে নিয়ে যায়। সেখানে একটি গর্ত ছিল এবং ভিনগ্রহীটি তাতে ঝুলিয়ে দিয়ে তার হাত পা কাটতে শুরু করে। হঠাৎ ভিনগ্রহীটি গুলিবিদ্ধ হয়ে মারা যায়, যে গর্তের ভেতরে লুকিয়েছিল এবং ভিনগ্রহীটিকে মেরে ফেলে। এখন তারা দুজনেই পালিয়ে যায় এবং তাদের পথে আসা সকল ভিনগ্রহীকে হত্যা করে এবং মানুষদের জেল থেকে মুক্ত করে। আরও বেশি সংখ্যক ভিনগ্রহী প্রহরী তাদের সামনে আসতে থাকে, যাদেরকে তারা তাদের লেজার গান দিয়ে মেরে ফেলে। সকল মানুষ সেখান থেকে চলে যাওয়ার পর তারা পেছনের দরজাবি বন্ধ করে দেয়। তারা রাভিকেও মুক্ত করেছিল। এখন ৩ জন সৈন্য একসাথে হয়। অন্য ভিনগ্রহীরা তাদের পিছু নেয়, তাই তারা অন্য একটি রুমের দরজার আড়ালে লুকিয়ে একে অপরকে কাভার দেয়। যখন তারা মনে করে যে তারা আর ভিনগ্রহীদের সাথে লড়াই করতে পারবে না, তখন ন্যাশ একটি খুব সাহসী সিদ্ধান্ত নেয়। সে একটি বোমা অন্য একটি চেম্বারে ছুঁড়ে ফেলে এবং দরজা বন্ধ করে দেয়, যার ফলে ভেতরে থাকা সকল ভিনগ্রহী মারা যায়। ন্যাশ উল্লাস করতে শুরু করে, বিপদের কথা না জেনে। সে যে দরজায় হেলান দিয়েছিল, সেই দরজার ভেতর থেকে একটি ভিনগ্রহী তার হাত ঢুকিয়ে তার শরীরে ছুরিকাঘাত করে। ন্যাশ সেখানেই মারা যায়। ভিনগ্রহীটি দরজা খুলে তাদের সামনে আসে। তারা বুঝতে পারে যে এটি ভিনগ্রহী নেতা। কায়েল নিজেকে সামলে নেয়, একটি ছুরি তুলে নেয় এবং এই ভিনগ্রহীটির সাথে লড়াই শুরু করে। ভিনগ্রহীটির শক্তি তার থেকে অনেক বেশি ছিল। সে কায়েলকে তুলে নিয়ে সিলিংয়ের বিরুদ্ধে আছড়ে ফেলে এবং সে মেঝেতে জোরে পড়ে যায়। তার ছুরিটি নিচে পড়ে যায়। ভিনগ্রহীটি ছুরিটি তুলে নেয় এবং কায়েলের দিকে এগিয়ে যায়। সে দরজাটি পার হওয়ার আগেই রাভি দরজাটি বন্ধ করে দেয়, যার কারণে ভিনগ্রহীটি দরজার মাঝখানে এসে দুটুকরো হয়ে যায় এবং মারা যায়। অবশেষে সকল ভিনগ্রহী মারা যায়। কায়েল রাবির কাছে যায়, যে ততক্ষণে এগিয়ে গেছে। সে ওপরে একটি আলো দেখতে পায়, সেটি বাইরে যাওয়ার পথ ছিল। রাবি ওপরে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু কায়েলের সাহায্য নিয়ে সে ওপরে ওঠে। কায়েল এবং রাবি প্রথমবারের মতো পৃথিবী দেখতে পায়। কায়েল লক্ষ্য করে যে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে
এবং এই ভিনগ্রহীরাই এই ধ্বংসের জন্য দায়ী ছিল। আর এরই সাথে এই চমৎকার গল্পটি শেষ হয়, যা দ্বিতীয় পর্বের ইঙ্গিত দেয়। তো আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আমি এটি নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য খুবই আগ্রহী।